আসসালামু আলাইকুম। এক গ্লাস পানি খেয়ে আসি একটুখানি। দেখেন, এখানে রিজনাল ইনস্টিটিউশনস এর মধ্যে যে সংস্থাগুলো সদর মানে সিলেবাসে আছে, সার্ক, আসিয়ান, বিমস্টেক, ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, জিসিসি, আর কিছু আছে অ্যাপেক, ওয়াইসি, আফ্রিকান ইউনিয়ন, অ্যাপেক, ওয়াইসি, আফ্রিকান ইউনিয়ন। এখান থেকে ওয়াইসি আসছিল একবার, তবে ওয়াইসি প্রশ্নটা আসছিল মিডল ইস্ট থেকে, এবং এটা আমরা কনফ্লিক্ট, যেটা চ্যাপ্টার 5-এ, মেজর ইস্যুস এন্ড কনফ্লিক্টস, যেটা চ্যাপ্টার 5-এ একেবারে খুব সম্ভবত ওয়াইসিটা আসছিল 37 বিসিএস এ, এবং এটা আমরা ধরিয়ে নিয়েছিলাম, এবং আমার সত্যি বলতে আমার সাজেশনের মধ্যে এটা ছিল, এবং আমি যে ক্লাস নিয়েছিলাম তখন কনফিডেন্সে পড়াতাম, অনলাইনে না। তখন তখন হামাস একজন প্রশ্ন করছেন যে ট্রাম্প হামাসিদের যুদ্ধ বন্ধ চাইবে কিনা, যুদ্ধবিরতি চাইবে কিনা। এটা আমরা চ্যাপ্টার 5-ই আলোচনা করতে পারবো, যেখানে মেজর ইস্যুস এন্ড কনফ্লিক্টস আছে। বোর্ড অনেক দূরে মনে হচ্ছে না, দূরে মনে হলো কাছেই আছে। দূরে একটা আমার জন্য ইজি হয়, আমার মনে হয় লেখা তো স্পষ্ট। আচ্ছা, লিখিত কবে হতে পারে আল্লাহ জানে। আমার মনে হচ্ছে এপ্রিলে হবে, মার্চে ঈদের পরে হবে, কিন্তু রেজাল্ট যদি কালকে দিবে বলে তো মনে হচ্ছে না। রেজাল্ট দিলে তাহলে বোঝা যাবে যে কখন হবে, তখন তোমরা লিখে দিবে যে কবে হতে পারে। কিন্তু ভাইবা যদি ডিসেম্বরে ভাইবা শুরু হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ভাইবা হইতে তো মিনিমাম 5 মাস লাগবে, এপ্রিল, তাহলে ভাইবার পরে পরীক্ষা নেবে। আর ভাইবার মধ্যে যদি পরীক্ষা নিতে হয় তাহলে কিছুদিন বন্ধ দিতে হবে। যদি ভাইবার শিডিউলে যদি বন্ধ থাকে তাহলে বুঝতে হবে যে রিটার্ন ওই সময় হবে। ভাইবার মধ্যে সাধারণত রিটার্ন হয় না। একবার হয়েছিল 31তম ভাইবারটা 32তম রিটার্নের সময় হয়েছিল, তখন তো স্পেশাল বিসিএস ছিল, তখন বা গ্যাপ দিয়ে হয়েছিল। এছাড়া আমার এক্সপিরিয়েন্সে নাই যে ভাইবার মধ্যে রিটার্ন পরীক্ষার কোনো এক্সপিরিয়েন্স আমি আজ পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে আসে নাই। ওটা 31 এবং 32তম বিসিএস এর সময় ছিল, এছাড়া ছিল না। আচ্ছা, যাই হোক, এখানে ওয়াইসি একবার আসছিল মিডল ইস্ট ক্রাইসিস এর মধ্যে, এটা চ্যাপ্টার 5-এর মধ্যে আমরা পড়ছি। ওই বছর বুঝতেই পারছিলাম যে ওয়াইসি নিয়ে একটা সমস্যা হবে, কারণ আপনাদের মনে আছে কিনা একটু খেয়াল করে দেখেন যে সৌদি আরবে একবার হজের সময় ক্রেন দুর্ঘটনা করছিল, 700 সামথিং হাজি মারা গেছিল, যার মধ্যে 400+ ফ্রম ইরান। আর এট দ্য সেম টাইম সৌদি আরবে একজন শিয়া নেতার ফাঁসি দিয়েছিল, এই জন্য কিন্তু ইরান ব্যাপক প্রতিক্রিয়া দেখাইছিল। সো ওই জন্য ওই ওয়াইসির ভবিষ্যৎ নিয়ে ইরান সৌদি বিরোধের প্রেক্ষাপটে ওইটা, এবং আমি এটা পড়াইছিলাম ক্লাসে, এটা আসছিল পরীক্ষায়। এই যাবৎকালে আসছে ন্যাটো 41তম বিসিএস একটা প্রশ্ন আসছে, যে ন্যাটোর এক্সটেনশন, এবং এটাও কিন্তু আমরা পড়েছিলাম যে
ন্যাটোর এক্সপ্যানশন নিয়ে আমরা পড়েছিলাম যে এটা কি থ্রেট নাকি এটা আরেকটা মানে সিকিউরিটির জন্য ভালো। এটা এই ন্যাটোর এক্সপেনশন প্রশ্নটা ছিল এরকমের যে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তা বিশ্বের শক্তি ভারসাম্য কিভাবে প্রভাবিত করবে বিশ্লেষণ করুন। আর সার্ক থেকে প্রশ্ন আসছিল, ওটাও আমরা সবাই জানতাম 37তম বিসিএস এ সার্ক থেকে প্রশ্ন আসছিল যে সার্ক সনদের সংশোধন প্রয়োজন কিনা, সনদের সংশোধন জরুরি কিনা, সংশোধন জরুরি কিনা। ওটাও আমরা জানতাম যে 37তম এটা আসবে। সত্যি এটা আমি পড়িয়েছিলাম, এটা গর্বের বিষয় না, আমি একবারে ফিল করেছিলাম যে সার্ক আসবে, আসছে আল্লাহর রহমতে। সেটার কারণটা ছিল এই কারণে যে আপনাদের মনে আছে কিনা 2016 সালে উরি সেনা ছাউনিতে একটা অ্যাটাক হয়েছিল সেপ্টেম্বর মাসের 30 সেপ্টেম্বর। উরি সেনা ছাউনি, ওই যে ইরান এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে ঝামেলা হয়েছিল, এবং 17 সালের শুরুর দিকে ওখানে ওই যে অভিনন্দন বর্তমান নামে একজন ছিল, তার ঘটনার পরে কিন্তু 30 সেপ্টেম্বরে আমরা বুঝতে পারছিলাম পরীক্ষা হয়েছিল 37তম, রিটার্ন হয়েছিল ফেব্রুয়ারি মাসে, 17 সালের ফেব্রুয়ারিতে। এর আগে 16 সালের 30 সেপ্টেম্বর এখানে ওই দুটো ঝামেলা হয়। ঝামেলা হওয়ার কারণে ওখানে 16 সালে পাকিস্তানে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল, এবং সার্ক সম্মেলনে ওখানে প্রথম ভুটান বলছে যাব না, তারপরে আফগানিস্তান বলছে যাব না, তারপর বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই 4টা দেশ বলছে যাবে না। আর তখন আমরা পড়েছিলাম যে মানে সার্ক সনদে যেটা আছে যে দুইটা বড় মানে বিগ প্রবলেম সার্ক সনদের মধ্যে। একটা হলো যে 100% হা ভোটের প্রস্তাব পাশ হয়। এখানে যদি 7টি দেশ কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছায়, একটি দেশ যদি না বলে তাহলে প্রস্তাবটি পাশ হয় না। তো এখানে 7টি দেশ, 8টি দেশেরই হা ভোট লাগবে। তো এক্ষেত্রে কখনোই ভারত পাকিস্তানের মধ্যে ঐকমত্য হয় না, এবং এখন তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো দেখতেছি যে সেগুলো চলতেছে। তখন আর কি এই প্রবলেমটা তৈরি হয় যে তখন আর কি এই প্রবলেমটা তৈরি হয় যে সার্ক সম্মেলনের ভবিষ্যৎ, সার্কের ভবিষ্যৎ নিয়ে হয়। এবং অ্যাট দ্য সেম টাইম ওই বছরেই 16 সালেই বিমস্টেক সম্মেলন হয়েছিল ভারতের গোয়ায়। ওখানে যে সম্মেলন হয় সেখানে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন যে হেড অফ গভর্নমেন্ট দুইজনই বলছেন যে বিমস্টেক হবে বিকল্প সমস্ত, মানে সার্কের বিকল্প হবে বিমস্টেক, কারণ বিমস্টেকের মধ্যে পাকিস্তান নাই, সার্কের মধ্যে পাকিস্তান আছে। এইটা একটা মানে আলোচনা ছিল, তখন এটা প্রশ্ন আসছে। এখন কি আসলে এখনকার প্রেক্ষাপটে আসলে এই রিজিওনাল ইনস্টিটিউশনস এর মধ্যে কোনটার গুরুত্ব আছে? বেসিক্যালি ন্যাটোর গুরুত্ব এখন থাকবে না, ন্যাটোর এক্সপ্যানশন হয়েছে ঠিক আছে, বাট এখানে যদি ট্রাম্প কিছু করে সেটা ট্রাম্পের মধ্য থেকে আসবে, বাট ন্যাটো থেকে প্রসার সম্ভাবনা নাই। ইউরোপিয়ান ইউনিয়নে এমন কোনো মেসিভ ঘটনা ঘটে নাই যেটা পরীক্ষা আসতে পারে। ব্রেক্সিট একটা ইস্যু ছিল আগে, ব্রেক্সিট ইস্যু এখন অ্যালাইভ না। যেটা আছে জিএসপি প্লাস, সেটা আমাদের প্রবলেম সলভিং এ আমরা পড়তে পারবো যে প্রবলেম সলভিং এ যে জিএসপি প্লাস আদায় করার জন্য বাংলাদেশ কি পদক্ষেপ গ্রহণ করবে, যেখানে আমাদের 62% এক্সপোর্ট ইন ইউরোপ, যে ফার্স্ট বিগেস্ট এক্সপোর্ট পার্টনার ইজ ইউরোপিয়ান ইউনিয়ন, আর সেকেন্ড হলো ইউএসএ। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের 62% পণ্য রপ্তানি হয়, রপ্তানি আয় 62% আসে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। সেখানে জিএসপি প্লাস দরকার কিনা সেটা আসলে প্রবলেম সলভিং এর মধ্যে আমাদের পড়তে হবে, এখানে এটার গুরুত্ব আসলে নাই। আসিয়ান বা বিমস্টেক, এটার দুইটার একটাও এখন মানে যদি বলেন বিমস্টেকের আসলে বড় প্রশ্ন আসার এখানে যৌক্তিকতা আমি দেখি না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন শপথ নিয়েছেন তার পরপরই নরেন্দ্র মোদী সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে একটা ভিডিও কনফারেন্সে তিনি যুক্ত হয়েছিলেন। সেখানে তিনি কিন্তু আসলে সার্ক পুনর্জাগরণের বা পুনর্জীবিত করার একটা প্রস্তাব দিয়েছেন। আরেকটা বিষয় হলো যে সার্ক এবং আসিয়ান সবসময় প্রিলি প্রশ্ন তো গুরুত্বপূর্ণ থাকে, আর এখন তো গুরুত্ব খুবই বেশি থাকবে সার্কের, কারণ জিয়াউর রহমান তিনি সার্কের স্বপ্নদ্রষ্টা। সার্কের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলবেন না, সার্কের উদ্যোক্তা বলতে পারেন, কারণ প্রতিষ্ঠা হয়েছে 1985-এ, দেন জিয়াউর রহমান ওয়াজ বারিড। সো এখানে সে 81 সালে মারা গেছে, 85 সালে সে প্রতিষ্ঠাতা হতে পারেন না।
তিনি উদ্যোক্তা অথবা স্বপ্নদ্রষ্টা, এই কথাগুলো ব্যবহার করতে পারবেন। এই জন্য সার্ক পুনর্জাগরণের কথা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছেন, এবং এইটাই এখানের মোস্ট ইম্পর্টেন্ট। এবং সার্কের বিকল্প আগে আমরা যেটা পড়তাম বিমস্টেক বিকল্প হতে পারে, সেটা আসলে ভিন্ন কনটেক্সট ছিল, বিকজ নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা দুইজনই এটা চেয়েছিলেন। এখন যেহেতু দুজনের একজনও নাই, সো এখানে মানে একজন নাই, সেক্ষেত্রে এটার প্রশ্ন আসার কথা না। আমার মনে হয় সার্ক পুনর্জাগরণের যে কথাটা বলছেন যে প্রয়োজনীয়তা কেন এবং এটা করতে কি দরকার, এরকম 7-8টা কজেস অ্যান্ড ইফেক্টস এর কথা বলা হয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। অর্থাৎ এই অধ্যায়ে আমি একটা বিষয় শুধু দেখতে পাই, সেটা হলো এই বিষয়টা। আর এর বাইরে, সিলেবাসের বাইরে যদি কিছু আনতে হয় সেটা বিসিআইএম, কিন্তু বিসিআইএম এরও আমরা কোনো অ্যাপ্লিকেশনটা দেখি না। কিছু সড়ক হওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না। আলটিমেটলি বিসিআইএম এখন অনেকটা স্থবির। মিয়ানমারের যুদ্ধের অবসান ঘটে নাই, আর বাংলাদেশেও বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়ার যৌথ কোনো অংশগ্রহণ দেখা যাচ্ছে না। সো বিসিএম এর আসলে বড় প্রশ্ন আসার এখানে যৌক্তিকতা খুবই কম, কারণ অনেক ইস্যুজ আছে যে আসতে পারে, অনেক বিগ ইস্যুস আছে, সেটার ইম্পর্টেন্স থাকলে এটার ইম্পর্টেন্স এখন নাই। তো যদি সার্কের ব্যর্থতা সফলতা নিয়ে কথা বলে, সেখানে সার্কের ব্যর্থতা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু যেহেতু একটা মানে ভিডিও কনফারেন্স হয়েছে, সেখানে সার্ক পুনর্জাগরণের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ওইটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি আসলে বিষয়টা কি। বিষয়টা হলো যে সার্ক পুনর্জাগরণের প্রয়োজনীয়তা। সার্ক পুনর্জাগরণের প্রয়োজনীয়তা, পুনর্জাগরণের প্রয়োজনীয়তা। এখানে বিষয় হলো যে আট জাতির এই জোট আঞ্চলিক অনেক সমস্যা সমাধান করতে পারে, এটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলো। এটি এখন শুধু কাগজই সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না। সার্ক পুনর্জাগরণ এবং সক্রিয়তা শুধু আঞ্চলিক বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেই নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এগুলো লিখবেন যে গণপ্রজাতন্ত্রী, লিখতে গেলে এরকমের অফিসিয়ালি লিখতে হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের আগস্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, যখন কোটেশন হবে তখন সেটা এখানে গ্যাপ থাকবে এবং শেষের এখানেও গ্যাপ থাকবে, মাঝখানে থাকলে লেখাটা আসলে দেখা যাবে যে আট জাতির এই জোট আঞ্চলিক অনেক সমস্যা সমাধান করতে পারে। আট জাতির এই জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। অনেক সমস্যার সমাধান করতে পারে একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজই সীমাবদ্ধ। এবং
এটি এখন কাজ করছে না, এটি এখন কাজ করছে না। এবং এবং লিখে আবার ইনভার্টেড কমার মধ্যে লিখবেন। এবং সার্কের পুনর্জন্ম সক্রিয়তা শুধু আঞ্চলিক বাণিজ্য বা অর্থনীতির ক্ষেত্রেই নয়, সার্কের পুনর্জাগরণ শুধু আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতার বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেই নয়, অর্থনীতির ক্ষেত্রেই নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা, বরং রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে বক্তব্য, এটা দেখার পরে আসলে কেন প্রয়োজন সেই বিষয়গুলোতে যাওয়া দরকার। সেখানে প্রথমত যেটা দরকার সেটা হলো যে 2 বিলিয়ন জনসংখ্যার অঞ্চল, অর্থাৎ যেহেতু 2 বিলিয়ন মানে 200 কোটি, 207 কোটি জনসংখ্যা এই দক্ষিণ এশিয়ার এই 8টি দেশে। এবং এটা নভেম্বর 2024 ইনফরমেশন। 207 কোটি জনসংখ্যার দেশ, জনসংখ্যার অঞ্চল যে সার্ক, এবং এইটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নেরও নাই। এবং এত জনবহুল অঞ্চল পৃথিবীর কোনো অঞ্চল নাই এক্সেপ্ট দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া ছাড়া কোনো জনবহুল অঞ্চল নাই যেটা আসলে এত বেশি জনসংখ্যা। সো এত একটা জনবহুল অঞ্চল যেটা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে বড় একটি অঞ্চল, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন যদি পৃথিবীর অন্যতম বৃহত্তর একটা অর্থনৈতিক ব্লক হয়, তাহলে দক্ষিণ এশিয়া অর্থনৈতিক ব্লক হতে পারে। এই বাক্যটা লিখবেন যে সবচেয়ে জনবহুল একটি অঞ্চল পৃথিবীতে, এবং এটা ইউরোপীয় ইউনিয়নের চাইতে জনবহুল, মানে ইউরোপীয় ইউনিয়নের চাইতে 3 গুণেরও বেশি জনসংখ্যা এখানে। আমাদের তো 4 গুণ, প্রায় 4 গুণ জনসংখ্যার অঞ্চল এটা। তাহলে এটা অবশ্যই বৃহৎ একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র হতে পারে। এরপরে হলো যে বৈশ্বিক ভূমিকা, বৈশ্বিক অঞ্চলের ভূমিকা। এই বৃহৎ অঞ্চল বৈশ্বিক বাণিজ্য ও ব্যবসায় ভূমিকা রাখতে সক্ষম, তাই এটা পুনর্জাগরণ আসলেই জরুরি। আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জন, আঞ্চলিক স্থিতিশীলতা সমৃদ্ধি অর্জন। তাহলে আঞ্চলিক স্থিতিশীলতা সমৃদ্ধির জন্য পুনর্জাগরণ অত্যন্ত জরুরি। কারণ পারস্পরিক যে আছে, যে অঞ্চলটা আছে, অঞ্চলটা মানে একটা অঞ্চলকে কেন গুরুত্ব দেওয়া হয়, ওই অঞ্চলটার মানে জলবায়ুটা একই ধরনের থাকে, ওই অঞ্চলের ভূমিরূপটা একই ধরনের থাকে, ওই অঞ্চলের ভূরাজনৈতিক অবস্থান একই ধরনের থাকে, এবং সেই কারণেই আসলে এই আঞ্চলিক স্থিতিশীলতা সমৃদ্ধি এখান থেকে অর্জন করা সম্ভব। নাম্বার 4, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি। বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি তার মানে
পারস্পরিক পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে অভ্যন্তরীণ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগের অংশীদার হতে পারে, বিনিয়োগ ও বাণিজ্যের অংশীদার হতে পারে দক্ষিণ এশিয়া, বাণিজ্যের অংশীদার হতে পারে দক্ষিণ এশিয়া। নাম্বার 5, স্থানীয় মুদ্রা লেনদেনের গুরুত্ব। স্থানীয় মুদ্রায় লেনদেনের প্রয়োজনীয়তা। এখানে 5টি দেশের মুদ্রার নাম কিন্তু এই অঞ্চলে, 5টি দেশের মুদ্রা রুপি, 5টি দেশের মুদ্রা হলো রুপি। রিকার্ড দিবেন না, অস্বীকার। আর সবসময় মানে ইংলিশে লিখলে ব্র্যাকেটে RUPEE, কখনো বড় হাতের আর লিখবেন না, মানে কারেন্সি নেমে ছোট হাতের মানে মানে এটা হলো যে স্মল লেটার লিখতে হয়। 5টি দেশের মুদ্রার নাম রুপি। আপনি দেখেন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই 5টি দেশের মুদ্রার নাম হলো রুপি। এবং যদি স্থানীয় মুদ্রা যদি লেনদেন হয় তাহলে আলটিমেটলি যেমন ইউরো একটা ব্লক তৈরি হয়েছে, তখন এখানে একটা মানে ইউরো ব্লকের মতো ইউরোজোন ব্লকের মতো হতে পারে, নিচে লিখে না, ইউরোজোন ব্লকের মতো হতে পারে যে আঞ্চলিক মুদ্রায় লেনদেন করে। এবং সেক্ষেত্রে অবশ্যই সংস্থাটির আগে পুনর্জাগরণ দরকার। তারপরে হলো যে SDF বাস্তবায়ন, সার্ক ডেভেলপমেন্ট ফোরাম, সার্ক সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম, ডেভেলপমেন্টের জন্য, সামাজিক উন্নয়নের জন্য SDF বাস্তবায়ন জরুরি। মানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ড SDF বাস্তবায়ন জরুরি। আর এর আগে অবশ্যই সার্কের পুনর্জাগরণ জরুরি, নম্বর 7, হিউম্যান ডেভেলপমেন্ট। মানে এই হিউম্যান ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ এই 8টি দেশের মানব উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা জরুরি। এই পারস্পরিক সহযোগিতা নিষিদ্ধ করতে হলে সার্ক পুনর্জাগরণ করতে হবে। এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে যে প্রবলেমটা, যে প্রত্যেকটা দেশে আসলে দুর্যোগের শিকার, অর্থাৎ দুর্যোগ মোকাবেলা, এবং এই দুর্যোগ মোকাবেলার যে যৌথ উদ্যোগের জন্য পুনর্জাগরণ জরুরি। স্যার পুনর্জাগরণের প্রয়োজনীয়তা হলো এটা। এখন বিষয় হলো যে পুনর্জাগরণের জন্য করণীয় কি, মানে কি করতে হবে। পুনর্জাগরণ করতে করণীয়, পুনর্জাগরণের জন্য করণীয় কি কি করণীয় আছে? বাংলাদেশ আসিয়ান মুক্ত হতে চায়, আসিয়ানের গুরুত্ব কেমন? আসলে নাই, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে
সার্ক যেহেতু 1 নম্বর এবং সার্কের স্বপ্নদ্রষ্টা মেজর জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান, সো এটা সার্কের মধ্যেই প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। সার্ক পুনরায় কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ কি দরকার আর কি, প্রয়োজনে করণীয় বা পদক্ষেপ কি হতে পারে, কি পদক্ষেপ হতে পারে বলতো, কি সবচেয়ে দরকার পুনর্জাগরণের সবচেয়ে সবার আগে কি দরকার, সবার আগে সনদ সংশোধন, সনদ সংশোধন দরকার। এবং এই সনদে 2টা বিষয় আছে, যে নাম্বার হলো 100% হা ভোটে প্রস্তাব পাস, প্রস্তাব পাস এটা বাতিল করে সংখ্যাগরিষ্ঠ ভোট চালু করতে হবে, সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রস্তাব পাস সংযুক্ত করতে হবে, সংযুক্ত করা বা সংযোজন করা। আর নাম্বার 2 যেটা, সেটা হলো দ্বিপাক্ষিক, দ্বিপাক্ষিক সমস্যা এই ফোরামে বা এই সংস্থায় বা এই জোটে আলোচিত হতে হবে। এখানে দেখা যায় যে আলোচিত হয়, দ্বিপাক্ষিক সমস্যা আলোচিত হয় না। আসলে সমস্যা তো আলোচিত সমস্যা, মানে দুই পক্ষের মধ্যে তো সমস্যা, এটা তো মূল সমস্যা, মানে দ্বিপাক্ষিক সমস্যাটাই মূল সমস্যা। নাম্বার 2 যেটা দরকার, নাম্বার 2 পারস্পরিক দ্বন্দ্ব নিরসন, দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ গ্রহণ। এবং এই উদ্যোগ গ্রহণটা আসলে সংস্থা করবে, এই উদ্যোগ গ্রহণ করবে সংস্থা, সংস্থা নিজে এই উদ্যোগ গ্রহণ করবে। নাম্বার 3 রাজনৈতিক অচলাবস্থা নিরসন, রাজনৈতিক অচলাবস্থা নিরসন। এবং এই জন্য যেটা করতে হবে, বিশেষ করে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই দ্বন্দ্ব পরিহার, মানে পরিহার না, অবসান, দ্বন্দ্ব অবসান করা জরুরি। তারপরে হলো নাম্বার 4 হলো আন্তঃসংযোগ বৃদ্ধি, আন্তঃসংযোগ বৃদ্ধি। এবং দেখা যায় আন্তঃসংযোগ হয় না, এবং অনেক বছর পর, মানে বিশেষ করে জিয়া রহমানের পরে, আমলের পরে আসলে এই যে কন্টেইনার আসছে, যেটা পাকিস্তানের থেকে যেই জাহাজ আসছে, সেটা আন্তঃসংযোগ বৃদ্ধি, এটা খুবই জরুরি। এই আন্তঃসংযোগ মধ্যে বাংলাদেশ থেকে পাকিস্তানের যোগাযোগ নাই বললেই চলে, বাংলাদেশ থেকে ভুটানের সরাসরি যোগাযোগ নাই বললেই চলে, যেটা দিল্লি হয়ে যেতে হয়। এবং দেখা যায় যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের ব্যাপক দূরত্ব, মানে ব্যাপক দূরত্ব বলতে মানসিক দূরত্ব। এই আন্তঃসংযোগটা বৃদ্ধি করলে সার্কের পুনর্জাগরণ ঘটবে। তারপর হলো অন্যান্য আঞ্চলিক ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ বৃদ্ধি, ইনস্টিটিউশনের অংশগ্রহণ বৃদ্ধি করা। যেমন দেখা যায় যে এখানে অনেকগুলো আঞ্চলিক যেমন এসএমআরসি আছে, এসএমআরসি হলো সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার। সেইক আছে কৃষি তথ্য, যেটা স্যাকো বলে, বাংলাদেশ সরি সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার। এই এসএমআরসি, স্যাক, তারপরে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার, এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে মানে অংশগ্রহণটা বৃদ্ধি করে। দেখা যায় তাদের মধ্যে অংশগ্রহণটা স্মুথ হয় না। এরপর হলো বাণিজ্য বাড়ানোর উদ্যোগ, বাণিজ্য বাড়ানো মানে আন্তঃবাণিজ্য বাড়ানোর উদ্যোগ। এটা যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আলটিমেটলি এই সার্কের পুনর্জাগরণ ঘটবে। এরপর হলো উদ্ভাবন, এটা প্রযুক্তিগত উদ্ভাবনকে বুঝিয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবন বৃদ্ধি করতে হবে এবং বৈশ্বিক তাল মিলিয়ে চলতে হবে, অর্থাৎ
বৈশ্বিকভাবে প্রতিযোগী হতে হবে, বৈশ্বিক প্রতিযোগী হওয়া। 8 নম্বরে ঐক্য, 9 হলো একক মুদ্রা চালু, একক মুদ্রা চালু বা অভিন্ন মুদ্রা চালু। 10 নম্বর পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। এই বিষয়গুলো করলে সার্কেল ব্যাকরণ ঘটবে। ঠিক আছে, ওকে, যতটুকু সম্ভব আমি পিডিএফ প্রোভাইড করব, আপনারা করবেন। আজকে আপনারা অনলাইনেও পরীক্ষা দিচ্ছেন কিনা চেক করে নিন, অফলাইনে অনেক কম পরীক্ষা দিচ্ছেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে সোমবার ইনশাল্লাহ। সোমবার আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করবো ইনশাল্লাহ, সেটা চ্যাপ্টার 5 এর, যেখান থেকে প্রশ্ন সবসময় আসে সেটা, অর্থাৎ মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস চ্যাপ্টার 5।